আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি ফারিয়া শারমিন। এবার বিস্তারিত। ডোনাল্ড লুর বক্তব্যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়টি পরিষ্কার করেছেন। সেখানে মির্জা ফখরুলের মন্তব্য ভিত্তিহীন বলে দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের উন্নয়ন দেখে হিংসায় পড়ে যাচ্ছে বিএনপি। আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বললেন, লুর সঙ্গে সাক্ষাৎ করতে না পেরে খেই হারিয়েছে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রফিকুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাষ্ট্রমন্ত্রী ঘুরে যাওয়ার পর ওনাদের মাথা আরো খারাপ হয়ে গেছে। শেষ হলো যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর। কিন্তু দেশের প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের কথার লড়াই চলছেই। ওনারা আশা করেছিল যে কি না কি বলে। জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ডোনাল্ড লুর সঙ্গে দেখা করতে পারেনি বিএনপি নেতারা, যার কারণে আবোল তাবোল বকছে তারা। অনেক চেষ্টাও করেছিল দেখা সাক্ষাৎ করার জন্য। তাদের আশায় গুড়ে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ককে আরো গভীর করতে চায়, সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়। রুহুল কবির রিজভী আবোল তাবোল বলে, এখন থেকে আরো সিনিয়ররাও আবোল তাবোল বলা শুরু করেছে, খেয়ে হারিয়ে ফেলেছে। অপরদিকে রাজধানীর তেজগাঁওয়ে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে সুষম খাবার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল দলে পরিণত হয়েছে। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে বিএনপি নেতা মির্জা ফখরুলের বক্তব্যের কোনো ভিত্তি নেই। তারা ঈর্ষায় চলে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে কথা বলেছেন অবস্থা, সেই অবস্থান ব্যাখ্যা করেছেন যুক্তরাষ্ট্রের একজন সহকারী মন্ত্রী। এরপরে ফখরুল সাহেবের এ বক্তব্যের কোনো মূল্য নেই। পরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে সুষম খাবার বিতরণ করেন নেতারা। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা। অন্য দেশের প্রভুত্ব স্বীকার করে সে দেশের স্বার্থ রক্ষা করতেই যেন তেন নির্বাচনের নামে ক্ষমতা দখল করে আছে নতজন সরকার। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজেদের অধিকার নিজেদের আদায় করে নিতে হবে, অন্য কেউ আদায় করে দিবে না বলেও মন্তব্য করেন ফখরুল। রাজধানীতে ফারাক্কা দিবসের আলোচনায় এইসব কথা বলেন তিনি। রিপোর্ট করছেন জাহিদ রহমান। জাতীয় প্রেস ক্লাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াও মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস শীর্ষক আলোচনার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, সবসময় বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে চেয়েছে ভারত। শুধু ফারাক্কা নয়, অভিন্ন সব নদীর পানি বন্টন নিয়ে গড়িমসি করেছে প্রতিবেশী দেশটি। দল মত নির্বিশেষে সমস্ত ভেদাভেদ ভুলে আজকে একত্র হয়ে এই ভয়াবহ দানবীয় যে একটা সরকার, মনস্টাস যে একটা গভর্নমেন্ট, নিজেদের বৃত্ত তৈরি করা আর অন্য দেশের যে প্রভুত্ব সেটাকে মেনে নিয়ে তাদের যে স্বার্থ সেই স্বার্থকে রক্ষা করা। আজকে আমাদের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে কেউ করে দিয়ে যাবে না, আমাদেরকে নিজেকে সেটা করতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ফারাক্কা পানি বন্টন চুক্তি বাস্তবায়ন না হওয়ার জন্য বর্তমান সরকারকে দায়ী করেন। কেউ আবার বলেন যতদিন জীবিত আছে তাকে নড়াতে পারবেন না। আর আমি দেখি সরকার এমনি নড়ছে, কারণ রিজার্ভ নাই। সরকার ভয়াবহ রকম একটা অর্থনৈতিক সংকটে আছে। আগামী 2-3 মাসের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক দুর্যোগের পাশাপাশি তার অর্থনৈতিক দুর্যোগ সম্ভবত 53-54 বছরের মধ্যে সবচেয়ে ভয়ানক আকারে সেটা হাজির হতে যাচ্ছে। আমাদের নতুন করে আবার আলোড়িত হতে হবে। বাংলাদেশকে রক্ষা করার জন্য, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের রাজনৈতিক ব্যবস্থাকে ওই জায়গায় নিয়ে যেতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে কৌশলী হতে হবে বলেও মন্তব্য করেন বক্তারা। চুক্তি অনুযায়ী যতটুকু পানি বাংলাদেশকে দেওয়ার কথা ছিল সেইটুকু পানি বাংলাদেশ পায় নাই। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে যে তিক্ততা তৈরি হয়েছিল তা থেকে বের হয়ে আসতে ডোনাল্ড লুর সফর দারুণ গুরুত্ব বহন করে বলে মনে করেন কূটনীতিকরা। দেশের স্বার্থে পারস্পরিক উন্নয়নে একসাথে কাজ করার পরামর্শ বিশ্লেষকদের।
অমীমাংসিত বিষয় সমাধানে পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। শাকিলা করিমের রিপোর্ট। জাতীয় নির্বাচনের সময় গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে যে দূরত্ব তৈরি হয়েছিল ডোনাল্ড লুর সফরের মধ্য দিয়ে তা অনেকটাই দূর হয়েছে। স্পষ্ট হয়েছে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান। মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর বিশ্লেষণ করে এমনটাই বলছেন কূটনীতিকরা। দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো সমাধানে একসাথে কাজ করার পরামর্শ তাদের। আমাদের উচিত হবে এই প্ল্যাটফর্ম থেকে আমরা আমাদের স্বার্থগুলোকে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারি এবং বিশেষ করে নির্বাচন পরবর্তী বর্তমান যে পরিস্থিতি আছে এই বর্তমান পরিস্থিতিতে কিভাবে তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করতে পারি, এইটা আমাদের কূটনৈতিক সাফল্য হবে যদি আমরা সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। অতীতের তিক্ততা ভুলে সামনে এগোনোর বার্তা ছিল লুর কণ্ঠে। কূটনীতিকরা বলছেন, র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, মানবাধিকার, শ্রম আইন ও যুক্তরাষ্ট্রের বাজারে গার্মেন্টস পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের মতো বিষয়ে কাজ করতে হবে বাংলাদেশকে। সেটা তারা তো সবসময় বলছেন যে তারা একটা গণতান্ত্রিক দেশ দেখতে চান, মানবাধিকারের প্রতি সম্মান দেখায় এমন একটা দেশ দেখতে চান। এই কথা বলতে তারা আগাগোড়াই বলছে এবং তারা বলতেও থাকবে আমার ধারণা। এখন আমরা যদি এখানে ইতিবাচকভাবে অবদান রেখে আমরা নিজেদের সমৃদ্ধির জন্য কাজ করতে পারি তাহলে তাদেরকে আমরা অংশীদার হিসেবে পেতে পারবো। এই অঞ্চলে চীনের প্রভাব বৃদ্ধির প্রেক্ষাপটে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র। দেশ ও আঞ্চলিক বাস্তবতা বিবেচনা করে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার পরামর্শ সাবেক এই রাষ্ট্রদূতের। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে আমরা যাব সেটা তো আমরা বলেছি ওদেরকে। এখন ইন্দো প্যাসিফিকে এরাও কিন্তু মার্কিনেরা কিন্তু বারবার বলছে যে ইন্দো প্যাসিফিক যাওয়া মানে এক্সক্লুসিভ না, কিন্তু এটা একটা নেটওয়ার্কের মতো তারা বলছে। তো কাজেই সেখানে আপনি আপনার প্রায়োরিটি নিয়েই যেতে পারেন। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনকালে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে সোচ্চার হলেও যুক্তরাষ্ট্র সবসময় নিজেদের স্বার্থ রক্ষাকেই গুরুত্ব দেয়। শাকিলা করিম, RTV, ঢাকা। অর্থনৈতিক চাপের কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার বাড়ালো সরকার। 2024-2025 অর্থ বছরের বাজেটে এডিপির আকার ধরা হয়েছে 2,65,000 কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়। এডিপিতে যোগাযোগ ও পরিবহন খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হচ্ছে। সভায় বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আতিকা রহমানের রিপোর্ট। অর্থনৈতিক সংকটের মধ্যে আসন্ন বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার 20,000 কোটি টাকা বাড়ানো হলো। শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় আসন্ন বাজেটের জন্য 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন করা হয়। বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট ব্যয়ের মধ্যে সরকার দেবে 1,65,000 কোটি টাকা আর বিদেশি ঋণ ও অনুদান থেকে আসবে 1 লাখ কোটি টাকা। সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে 70,687 কোটি টাকা। মোট প্রকল্প থাকছে 1,337টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প 1,149টি। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী ও সচিব জানান, উপজেলার পরিবর্তে জেলাভিত্তিক প্রকল্প নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামীতে আমরা জেলাভিত্তিক কিভাবে এইগুলো আয়োজন করব। একটা জেলায় 12টা উপজেলা আছে, একটা জেলায় 4টা আছে। 12টা উপজেলার যে সমস্যাগুলো 4 উপজেলার সাথে সেগুলো মিলবে না। তো সেইগুলোকে আমরা উপজেলাকেই জেলার ফ্রেমে ভরে আমরা সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই একটা বিষয় মাননীয় প্রধানমন্ত্রী, চেয়ারপারসন, এনইসি এবং সদস্য সকলেই এই বিষয়টা অনুমোদন দিয়েছেন। বৈদেশিক ঋণের প্রকল্পগুলোকে 3 মাস পর পর পর্যালোচনা করার নির্দেশ দেন সরকার প্রধান। এবছর 356টি প্রকল্প শেষ হচ্ছে, যা দেশের জন্য মাইল ফলক। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অনুশাসন দিয়েছিলেন, অল্প কিছু টাকা দিলে শেষ হয়ে যায়, বছরের পর বছর এইসব প্রকল্প টানতে হয় না, সেসব প্রকল্প শেষ করার নির্দেশনা দিয়েছিলেন। 30শে জুনের মধ্যে এই প্রকল্প 356টি প্রকল্প শেষ হবে। এটি এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। বৈদেশিক ঋণ এবং অনুদানে যেসব আমাদের প্রকল্প আছে সেগুলি যেন আমরা বাড়তি শ্রম দিয়ে দ্রুত এগুলি শেষ করার ব্যবস্থা করি। বৈদেশিক ঋণের আওতায় যেসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে সেগুলি উনি নিয়মিত পরিবীক্ষণের জন্য 3 মাস অন্তর অন্তর একনেককে অবহিত করার একটি নির্দেশনা দিয়েছেন। আগামী অর্থ বছরে মোট প্রকল্পের মধ্যে চলতি অর্থ বছরে সংশোধিত এডিপি থেকে 1,277টি প্রকল্প স্থানান্তর করা হবে। নতুন অনুমোদিত প্রকল্প 60টি। আতিকা রহমান, RTV, ঢাকা।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গোপনে ধনাঢ্য ব্যক্তিদের সম্পদের পাহাড় গড়া নিয়ে দুবাই আনলকড নামে নথি প্রকাশ হয়েছে। এই নথিতে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের ধন কুবেরদের নাম ও সম্পদের পরিমাণ। তালিকায় বাংলাদেশের ৩৯৪ জন সম্পদশালীর নাম এসেছে। শহরটিতে এসব বাংলাদেশিদের মালিকানায় রয়েছে ২২ কোটি ৫৩ লাখ ডলারেরও বেশি সমমূল্যের সম্পত্তি। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। ধনী ব্যক্তিরা গোপনে সম্পদের পাহাড় গড়ে তুলছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। ফাঁস হওয়া নথিতে প্রকাশ্যে এসেছে তাদের নাম ও সম্পদের পরিমাণ। বৈশ্বিক একটি অনুসন্ধানী সাংবাদিকতা প্রকল্পের ফাঁস হওয়া এ তালিকায় ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বৈশ্বিক নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তি, অর্থ পাচারকারী ও অপরাধীদের নামও রয়েছে। মঙ্গলবার দুবাই আনলক নামের এই নথিতে রয়েছে অন্তত ৩৯৪ জন বাংলাদেশি। শহরটিতে বাংলাদেশিদের মালিকানায় রয়েছে ৬৪১টি সম্পত্তি। বাংলাদেশিদের মালিকানায় থাকা এসব সম্পত্তির মূল্য ২২ কোটি ৫৩ লাখ ডলারেরও বেশি। তবে বাংলাদেশিদের সম্পদ ও মালিকানার তথ্য জানানো হলেও তাদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অনুসন্ধানী এই সাংবাদিকতা প্রকল্পের সমন্বয় করেছে OCCRP ও নরওয়ের সংবাদ মাধ্যম E24। দুবাই আনলক নথিতে যাদের সম্পদের পরিমাণ সবচেয়ে বেশি তারা হলেন ভারতীয় নাগরিক মুকেশ আম্বানি, যার রয়েছে ১১,০২০ কোটি ডলারের সম্পদ। SM ইউসুফ আলী, তিনিও ভারতীয় নাগরিক, তার পরিবারের সম্পদের পরিমাণ ৭৮০ কোটি ডলার। এছাড়াও রয়েছে ভারতীয় শামশির ভায়ালিল, ওমানের নাগরিক সুহাইল বাহওয়ান সহ আরও অনেকে। এছাড়াও তালিকায় চীন, কানাডা, পাকিস্তান, আফগানিস্তান, রাশিয়া ও ইউক্রেনের নাগরিকদের পাশাপাশি ইয়েমেন, নাইজেরিয়া ও কেনিয়ার মতো দেশের নাগরিকদের নামও রয়েছে। রয়েছে নিষেধাজ্ঞার অধীনে থাকা মিয়ানমারের একজন অস্ত্র ব্যবসায়ীরও নাম। রাকিব হাসান, RTV। বাজারে হু হু করে বাড়ছে মাছ, মাংস, ডিম সহ নিত্যপণ্যের দাম। ফলে আমিষের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে সীমিত আয়ের মানুষ। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা, সঙ্গে বেড়েছে ডিমের দামও। কিছুদিন আগেরও ৩৫ থেকে ৪০ টাকা হালির ডিম এখন খুচরা বিক্রি হচ্ছে ৫০ টাকা হালি। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলেও প্রভাব নেই বাজারে, বরং ৪ দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ১০ টাকা। কোরবানির ঈদ সামনে রেখে যৌক্তিক কারণ ছাড়াই বেড়ে চলেছে সব ধরনের মশলার দাম। গরুর মাংস বাজার ভেদে ৭৭০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কেজিতে ১০০ টাকা বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে ১২০০ টাকায়। লাল ডিম বিক্রি করতেছে আপনার এখানে বর্তমান বাজারে হলো ১৪০ টাকা, ১৪৫ টাকা ডজন, আর সাদা ডিম হলো ১৪০ টাকা ডজন। এর আগে আছে ১২০ টাকা ডজন, আর সাদাটা ছিল ১১০ টাকা ডজন। মানে মুরগি সরবরাহ হচ্ছে না, মুরগি মারা যাচ্ছে, তার কারণে আর কি ডিমের দাম বাড়তি। মুরগি আদারের দাম বেশি। সোনালি ৩৭০ টাকা কেজি, ব্রয়লার হলো ২২০ টাকা কেজি, লেয়ার ৩৫০। সমাধান তো আমাদের কাছে নেই, আমাদের যেরকম কিনা ওরকম বিক্রি, বুঝছেন। আসন্ন ঈদুল আজহায় ১,৭,২,৩৯৪টি পশুর চাহিদার বিপরীতে দেশে ১,২৯,৮০,৩৬৭টি পশু প্রস্তুত আছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। বিকেলে প্রাণী সম্পদ অধিদপ্তরে কোরবানি পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ ও পরিবহন নিশ্চিতকল্পে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, এবছর গত বছরের চেয়ে ৪,৪৪,০৩৪টি পশু বেশি। চোরাই পথে যাতে পশু না আসতে পারে সে ব্যাপারেও সরকার সতর্ক আছে বলে জানান তিনি। জানান, এবছর সারা দেশে ৩,০০০ পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনে বসবে ২১টি। কোনো সুযোগ নাই। এখন চোরাই পথে বিভিন্ন সময়ে হয়তো দুই একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনার কথা আপনারা বলে থাকেন, জেনে থাকেন, যাতে একদমই নিশ্চিদ্রভাবে অবৈধ পথে পাচার হতে না পারে সেই ব্যাপারে বর্ডার গার্ডকে অ্যালার্ট করা সহ যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আবারও দেশের বেশিরভাগ জেলায় ছড়িয়ে পড়েছে তাপপ্রবাহ।
রংপুর ও সিলেটে তীব্র গরমের কারণে হিট স্ট্রোকে 2 জনের মৃত্যু হয়েছে। দিনাজপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপপ্রবাহে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। পরিস্থিতি সম্পর্কে সতর্ক করতে 48 ঘন্টার হিট অ্যালার্টের জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে সাইদ মাহমুদের রিপোর্ট, থাকছে বিস্তারিত। সূর্যের আলো ফুটতেই বাড়তে শুরু করে গরম। বেলা বাড়লে শরীর পুড়ে যাওয়ার অবস্থা। তীব্র তাপ প্রবাহে নাকাল সবাই, বেশি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। তীব্র গরমে রংপুর নগরীর জাহাজ কোম্পানির মোড়ে হিট স্ট্রোকে জাফর নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিকে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় ফুটপাতে মাথা ঘুরে পড়ে মারা গেছেন নয়াগ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম। কিশোরগঞ্জের হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষেই অসুস্থ হয়ে পড়ে 25 শিক্ষার্থী। এ ঘটনার পরপর স্কুলটি ছুটি দেওয়ার কথা জানান প্রধান শিক্ষক রেবেকা সুলতানা। তীব্র তাপপ্রবাহে সারা দেশে চলছে 2 দিনের হিট অ্যালার্ট। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় সর্বোচ্চ 37.5 ডিগ্রি সেলসিয়াস ও সিলেটে 37.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহী, যশোর, মেহেরপুর ও দিনাজপুর সহ বিভিন্ন জেলায় বাড়ছে তাপমাত্রা। গরমের ভোগান্তি বাড়িয়ে দিচ্ছে লোডশেডিং। বাচ্চাদের বেশ সমস্যা হচ্ছে এই গরমে, মানে এই সময় তাদেরকে স্কুলে যাইতে হচ্ছে। গরমে হাঁসফাঁস একটা অবস্থা, চরম একটা হচ্ছে দুর্বিষহ জীবনযাপন করছি। লোডশেডিং এর কারণে জনজীবন অতিষ্ঠ এবং আমরা গরমে কষ্ট পাচ্ছি। কাল বৈশাখী ও বজ্রবৃষ্টির মধ্য দিয়ে ভয়ঙ্কর এপ্রিলে গরমের অবসান হয়। একইভাবে শেষ হতে পারে চলমান তাপপ্রবাহ। 20 মে থেকে কাল বৈশাখীর সম্ভাবনা রয়েছে, এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। সৈয়দ মাহমুদ, RTV। অবৈধ বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দিয়ে ব্যাটারি চালিত রিকশা বন্ধ নিয়ে অনেক দিন ধরেই বিভিন্ন মহলে কথা উঠছিল। সংবাদ প্রচার হয় বিভিন্ন গণমাধ্যমে। তবে শেষ পর্যন্ত সরকারের উচ্চ পর্যায় থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে রাজধানীর বেশিরভাগ এলাকায় এখনও দেদারসে চলাচল করছে এইসব রিকশা। হেলমেট ছাড়া জ্বালানি বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হলেও তারও প্রতিফলন দেখা যাচ্ছে না। বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন শাকিবুর রহমান। রাজধানী সহ সারা দেশেই বেড়েছে ব্যাটারি চালিত রিকশার ব্যবহার। তবে অবৈধভাবে বিদ্যুতের ব্যবহার, নিয়ন্ত্রণহীন চলাচল ও দুর্ঘটনার কারণে ঢাকা সিটিতে এই যানবাহন চলাচলে দেয়া হয় নিষেধাজ্ঞা। যদিও কোনো এলাকায় দেখা যায়নি সেই নিয়ম মানতে। আগের মতোই দেদারসে চলছে এসব রিকশা। চালকরা বলছেন, হঠাৎ করে বন্ধ করে দিলে পরিবার নিয়ে পথে বসতে হবে। আগে বিকল্প কর্মসংস্থান নিশ্চিতের দাবি জানান তারা। 2 বছর ধরে আমি 1 বছর ধরে অটো রিকশা চালাবার লাগছি, আর 1 বছর ধরে বইয়ে খাইছি। এটা বন্ধ হলে আমরা কি করে খাবো? কারণ হাজার হাজার মানুষ বেকার হইব আর দেশে চুরি চিন্তায় বাইরে যাবো। যাত্রীদের মাঝেও আছে মিশ্র প্রতিক্রিয়া। রিকশা বন্ধের আগে এমন যানবাহন যেন তৈরি না হয় সেদিকে নজর দেওয়ার আহ্বান তাদের। সরকার এই তো আবার এগুলিরে ইনপুট করে আইনা করতেছে, ইনপুট বন্ধ করে দেখ। 15 নম্বর বলেন, জিগাতলা বলেন, এই এলাকায় মিনিমাম কত প্রায় 10-15 হাজারের উপরে রিকশা চালক আছে, তো তারা কি করে খাবে? এদিকে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক ব্যবস্থায় নতুন কিছু পরিকল্পনা সাজিয়েছে তেজগাঁও বিভাগ। সংস্থাটি বলছে, ট্রাফিক থাকে এমন এলাকায় ব্যাটারি চালিত রিকশা কম চলাচল করে। ব্যাটারি চালিত রিকশার মূল উৎসস্থল যেগুলো, ব্যাটারি চার্জিং পয়েন্ট যেগুলো, যেখানে গ্যারেজ আছে, এমনকি যে সমস্ত ব্যক্তিরা এখানে জড়িত, এই সমস্ত ব্যক্তিদের তালিকাও আমরা ইতিমধ্যে প্রণয়ন করার কাজ শুরু করেছি। ট্রাফিক ব্যবস্থায় সিটি কর্পোরেশনের সহযোগিতা আছে জানিয়ে স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, 2 সংস্থা এক হয়ে কাজ করবে। আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে ধরতে যায় বা আটকায়, তখন তারা সপরিবারে এসে হয় থানায় নাহলে কাউন্সিলর অফিসে এসে ভিড় করে, যে তারা কিভাবে চলবে। হেলমেট ছাড়া জ্বালানি বিক্রি বন্ধের নির্দেশ দেয়া হলেও তার প্রতিফলন দেখা যাচ্ছে না রাজধানীতে। হেলমেট ছাড়া তেল নিতে আসাদের ছিল বিভিন্ন অজুহাত। আমি আসছি আমার বাসায় এখানে, এই জন্যই আসছি। বিলবোর্ড তো লাগবে না, তো সবাই হেলমেট পরেই আসে এখন। হেলমেট ছাড়া কেউ এরকম আসেও না, এরকম 1-2টা পাবেনি, আসবেই। সারা দেশে এই নিয়ম মানতে বলা হলেও তার বাস্তবায়ন দেখা যায়নি। হেলমেট ছাড়াই পাম্পগুলো থেকে জ্বালানি নিচ্ছেন মোটরসাইকেল চালকরা। শাকিবুর রহমান, RTV, ঢাকা। লাইসেন্স না নিয়েই চলছে বহু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। অবৈধ এসব প্রতিষ্ঠানে সেবা নিতে যেয়ে ঝুঁকিতে পড়ছেন রোগী, হচ্ছেন প্রতারিত।
বছরের পর বছর এসব চললেও লোক দেখানো অভিযান ছাড়া পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। ঢাকা সিভিল সার্জন জানান আবারও হবে অভিযান। বিশেষজ্ঞরা বলছেন কঠোর ব্যবস্থা আর সর্ষের ভেতরের ভূত তাড়াতে না পারলে অভিযানে কোনো কাজ হবে না। স্বাস্থ্য খাতের বেহাল দশা নিয়ে দীপ্ত চন্দ্র পালের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব, ছবি তুলেছেন আলাউদ্দিন আলী। রাজধানীর সদরঘাটে প্রায় ১০০ বছর ধরে সেবা দিয়ে আসছে বেসরকারি প্রতিষ্ঠান ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল, অথচ ৫০০ শয্যার এই হাসপাতালের নেই স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স। আমাদের ট্রেড লাইসেন্স, ট্রাক লাইসেন্স এগুলো আছে। আমরা হসপিটালের যে লাইসেন্সের জন্য আমাদের আবেদন করা আছে, পরিবেশ অধিদপ্তরের জন্য আবেদন করা আছে। আমি এখনো অফিসিয়ালি দায়িত্বভার গ্রহণ করিনি, মাত্র ২-৩ দিন হয়েছে আমাকে চিঠি দেওয়া হয়েছে। আমি দায়িত্বভার গ্রহণ করবার পর আপনি যে বিষয়টি বলেছেন আমি এই বিষয়টি জানার চেষ্টা করব। রাজধানীর কচুক্ষেতে রজনীগন্ধা সুপারমার্কেট যেন অবৈধ হাসপাতালের আখড়া। এই যেমন রেইনবো ডায়াগনস্টিক সেন্টার, লাইসেন্স পাওয়ার যোগ্যতা না থাকায় ৫ বছর ধরে অবৈধভাবে চলছে। চিকিৎসা চলে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট দিয়ে। খালি প্যাডে চিকিৎসকের সই নিয়ে দেয়া হয় পরীক্ষার রিপোর্ট। রিপোর্ট দেখার পরে ছিল ডাক্তার না করলে তো আমরা করতে পারি না, আমি করবো না, তাহলে তো আমাদের সম্ভব হয় না। খালি প্যাডে এখানে সই করা আপনি কাগজ পেয়েছেন, সেইটা তার বা এদের কোনো সমস্যা হতে পারে। ভবনের অন্য ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারেরও একই অবস্থা। আমাদেরকে বলা হয়েছে ক্যান্টনমেন্ট বোর্ড থেকে যে আপনাদের ট্রেড লাইসেন্স টানানো থাকতে হবে। আমরা তো স্বাস্থ্য অধিদপ্তর আমাদের কাছে কোনো নোটিশ দেয় না। রাজধানীর বাইরের চিত্র আরো ভয়াবহ। কেরানীগঞ্জের বাংলাদেশ লাইফ কেয়ার হাসপাতাল লাইসেন্সের আবেদন করেই শুরু করে দিয়েছে ব্যবসা, অথচ সাইনবোর্ডে ঠিকই লিখে রেখেছে লাইসেন্সের নম্বর। হাসনাবাদে ইরাজি ডায়াগনস্টিকেরও লাইসেন্স নেই, তারপরও নানা অজুহাত মালিকের। আসলে আমরা যেটুকু করতেছি এটা হচ্ছে নিজেদের মেশিনারিজগুলোকে একটু রান রাখার জন্য, যে আমার যে রিএজেন্টগুলো কেনা আছে তো ওইটাকে একটু রান করার জন্য আমি টুকটাক কিছু নিজেদের আত্মীয় স্বজন যদি আসে তখন সেগুলো একটু করি। সিভিল সার্জন জানান অবৈধ ক্লিনিক হাসপাতালের বিরুদ্ধে আগেও অভিযান হয়েছে। ঈদের আগে আমরা 4টা জায়গায় অভিযান করেছি। এর মধ্যে ফাউন্ডারে হাসপাতাল এরকম ছিল না, ইরাজিতে ছিল না, ওদেরকে আমরা জরিমানা করে আসছি। তো তারপরে যদি তারা চালু রাখে এরকম কোনো খবর পায় আমরা আবার যাবো। আমি খুব দ্রুত উইদিন 7 দিন বা 10 দিনের মধ্যেই আমি ব্যবস্থা নিব। লোক দেখানো অভিযানে আস্থা নেই জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারকে আমরা যখন অনুমোদন দিচ্ছি তাহলে সেই মান নিয়ে সে অনুমোদন নিচ্ছে কিনা, আর অনুমোদন ছাড়া কেউ যেন চালু করতে না পারে, তাহলে সেইটার একটা আমাদের মনিটরিং সিস্টেম করতে হবে এবং আমাদের প্রয়োজনে আমাদের অন্যান্য বিভাগগুলোর সাথে সমন্বয়টা এমনভাবে করতে হবে যেন কার্যকরী সমন্বয় হয়। একটা নামকস্ত একটা চিঠি দিলাম সেটাই সমন্বয়ের জন্য যথেষ্ট নয়। অবৈধ ক্লিনিক হাসপাতাল বন্ধে নতুন স্বাস্থ্যমন্ত্রী কঠোর হবেন এমনটাই আশা সংশ্লিষ্টদের। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা। 10 বছর পর ছেলেকে দেখতে আমেরিকা থেকে খালি হাতে আসতে চেয়েছিলেন বাবা, আর ছেলের ইচ্ছে ছিল বাবাকে জড়িয়ে ধরার। নিউ ইয়র্ক প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ নাসের আক্তার ফিরেছেন ঠিকই, কিন্তু একেবারেই খালি হাতে, কফিনে করে। সকাল 9টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ এসে পৌঁছে। আনুষ্ঠানিকতা শেষে 10টার দিকে ছেলে নায়েম আহমেদ ও দুলাভাই আলী আফজাল সহ স্বজনরা মরদেহ গ্রহণ করেন। পরে রাজধানীর স্কাটনে মরদেহ নেওয়া হলে আত্মীয়রা কান্নায় ভেঙে পড়েন। এক নজর দেখার পর শেষ বিদায় জানান স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। আগামীকাল গ্রামের বাড়ি টেকনাফের শাহপরীর দ্বীপে পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে। স্বজনরা জানান 13 মে হার্ট অ্যাটাকে মারা গেছেন তিনি। খালি একটা ইচ্ছা ছিল একটু জড়ায় ধরতে, একটা ইচ্ছা ছিল। 10 বছর ধরে দেখি নাই, আমাকে দেখতো 10 বছর পর আমি কিরকম হয়েছি, তার ছেলে কিরকম হয়েছে তার পারে নেই দেখতে। বলতেছিলেন দেশে আসবে 2024 সালে, সাথে কি স্বপ্ন ছিল যে দেশে এসে উনি দীর্ঘ 10 বছর প্রবাসী জীবনযাপন করেছেন। দেশে এসে উনি ওনার বন্ধু বান্ধব, তারপর আত্মীয় স্বজন সবাইকে নিয়ে গ্রামের বাড়ি যাবেন টেকনাফে শাহপরী দ্বীপে। ভুক্তভোগীকে সহায়তা করতে গিয়ে রোষানলে পড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকল্পের দায়িত্বে থাকা
ডক্টর সঞ্জয় চক্রবর্তীকে মিথ্যা তথ্য দিয়ে নাজেহালকারী মায়া আক্তার নামক এক নারীর বিরুদ্ধে এ পর্যন্ত 6টি মামলা হয়েছে। এর মধ্যে 4টি মামলায় ওই নারীর বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। ডক্টর সঞ্জয় চক্রবর্তী জানান, এক সরকারি কর্মকর্তার ছবি ব্যবহার করে অশ্লীল পেজ খুললে ভুক্তভোগীকে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন তিনি। বিষয়টি জানতে পেরে মায়া আক্তার তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন। এআর বাদলের রিপোর্টে দেখুন বিস্তারিত। 2021 নিহা চৌধুরী নামে পেজে সরকারি কর্মকর্তার ছবি ব্যবহার করে অশ্লীল পেজ খোলেন মুন্সিগঞ্জের শ্রীনগর 33 নম্বর গাদিঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মায়া আক্তার। ভুক্তভোগী ব্যক্তি ডক্টর সঞ্জয় চক্রবর্তীর কাছে সহযোগিতা চাইলে তিনি পরামর্শ দেন। বিষয়টি জানতে পেরে মায়া আক্তার জয়িতা হোসেন সহ বিভিন্ন নামে ভুয়া পেজ খুলে ডক্টর সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে আদালতে মিথ্যা অভিযোগ দায়ের করেন। পিবিআই সত্যতা পায়নি জানিয়ে আদালতে প্রতিবেদন দিলে বিজ্ঞ আদালত মায়া আক্তারের অভিযোগ নাকচ করেন। রিপোর্ট দিয়ে দিয়েছি, তার বিরুদ্ধে চার্জ প্রমাণ পাইনি, অভিযোগ প্রমাণ পাইনি, মামলা থেকে অব্যাহতি দিয়ে রিপোর্ট করে দিয়েছি 2 বছর আগে। মায়া আক্তার ফেক ফেসবুক আইডি খুলে ডক্টর সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে আদালতে অভিযোগ করায় মায়া আক্তারের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। মিথ্যা তথ্য দিয়ে আদালত, তদন্ত সংস্থা এবং ডক্টর সঞ্জয় চক্রবর্তীকে বিভ্রান্ত ও হয়রানি করায় মায়া আক্তারের বিরুদ্ধে 6টি মামলা হয়েছে। 2টি মামলায় হাজতবাস করেন তিনি। রাজশাহীতে পর্নোগ্রাফি আইনে মামলায় তার সহযোগী নাফিজ ইমতিয়াজ, রতন চক্রবর্তী ও অমিয় চক্রবর্তী, এর মধ্যে নাফিজ ইমতিয়াজ হাজতে গিয়েছেন। মায়া আক্তারের বিরুদ্ধে মামলার এক বাদী কারণ ব্যাখ্যা করেন। সঞ্জয় চক্রবর্তীর মোবাইল হ্যাকিংয়ের কারণে মায়া আক্তারের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনেও মামলা হয়েছে। এ নারীর বিরুদ্ধে বিটিআরসি মামলা দায়েরের জন্য পুলিশকে চিঠি দিয়েছে। মিথ্যা অভিযোগে হয়রানির বিষয়ে মুন্সিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে মায়া আক্তারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ চেয়ে ডক্টর সঞ্জয় চক্রবর্তী আবেদন করেছেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, বিষয়টি তদন্ত চলছে। আমি তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেছি। তদন্তকারী কর্মকর্তা এখনো রিপোর্ট দেননি। যিনি অভিযোগ দিয়েছেন ওনাকে কি আপডেট জানিয়েছেন কোনো? না, আমার জানানোর প্রয়োজন নাই, যে তদন্তকারী কর্মকর্তা সে জানাবে। এসব অভিযোগের বিষয়ে যোগাযোগ করলে মায়া আক্তারকে পাওয়া যায়নি। তবে মেয়ের ভুলের জন্য ক্ষমা চেয়ে হলেও মামলার ঝামেলা থেকে মুক্তি চান মায়া আক্তারের মা। আমার মেয়েরা আমার খাওয়াইবো, চাকরি করে বসছেন, আর এইসব কোনো যাইবো না। মায়া ভালো হয়ে যাবো, আমি মামলা মোকদ্দমা আমি উড়াই এটা মাটি দিয়ে হেলাম। মেয়েরা আমার আইলে আমি মামলায় থাকি না, আল্লাহ আমার মাফ করে হনে ক্ষমা চাইতেছি। মাইয়া যেন আমাকে চাকরি কইরা আমাকে লইয়া যান, খাইয়া মাটি তো লইতে পারি। এআর বাদল, RTV, ঢাকা। ফ্রিজ, এসি, এয়ার কুলার সহ 7 মডেলের নতুন পণ্য বাজারে এনেছে ওয়ালটন। ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে ওয়ালটনের শোরুমে বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব এসব পণ্য পাওয়া যাবে। দুপুরে রাজধানীর বসুন্ধরায় নতুন পণ্যগুলো উন্মোচন করেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান। ডিজিটাল ক্যাম্পেইন সিজন 20-এর নন স্টপ মিলেনিয়ার অফারের বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে ওয়ালটন হাইটেকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইবনে ফজল শাইখুজ্জামান, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ তানভীর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাসমুক্ত করে মৌলবাদের বিরুদ্ধে স্মার্ট দৃঢ় লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। 2041 সালের মধ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে ছাত্র সংগঠনটি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তুমি দেশের তুমি দশের শীর্ষক সমাবেশে এসব কথা বলেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। এর আগে মধুর ক্যান্টিনের সামনে থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে যান বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে টিএসসি এলাকা। ঐক্যবদ্ধ কণ্ঠে শেখ হাসিনাকে শপথ করি, শেখ হাসিনাকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি, আমরা শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলার মানুষের ভোট এবং ভাতের অধিকার রক্ষার ধারাবাহিকতা আমরা তৈরি করব। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হবে সাংবিধানিক শাসন পরিচালনা করার রক্ষা কবচ হিসেবে থাকবে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
সরকারের পাশাপাশি প্রাইভেট সেক্টরেও জনবান্ধব কর্মসূচি নিয়ে এগিয়ে এলে সাধারণ মানুষ উপকৃত হবে বলে মন্তব্য করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক HM শফিকুজ্জামান। সকালে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের ট্রাক সেল কার্যক্রম উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সাশ্রয়ী মূল্যে 64টি জেলার 100টি স্থানে একযোগে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের ট্রাক সেল কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাশ্রয়ী মূল্যে বসুন্ধরা তেল, ময়দা, সেমাই, হলুদ, মরিচ সহ মোট 101টি ভোগ্যপণ্য ট্রাক থেকে কিনতে পারবেন ভোক্তারা। টি-20 বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের পথে বাংলাদেশ ক্রিকেট দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেয় টিম টাইগার্স। ফ্লাইট ধরতে রাতে বিমানবন্দরে একে একে উপস্থিত হয় ক্রিকেটাররা। প্রধান কোচ হাতুড়ে সিংহ সহ কোচিং স্টাফ ও খেলোয়াড়দের সবাই যান এই বহরে। শুধু স্পিন বোলিং কোচ মোস্তাক আহমেদ পরে দলের সঙ্গে যোগ দেবেন। এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি দুবাইতে ট্রানজিট হয়ে যুক্তরাষ্ট্রের হিউস্টনে অবতরণ করবে। বিশ্বকাপের আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-20 বিশ্বকাপ অভিযান শুরু করবে টাইগাররা। দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের কোচ ও অধিনায়ক জানিয়েছেন, বিশ্বকাপে টাইগারদের প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্ব পার হওয়া। টি-20 বিশ্বকাপে সবকটি আসরে অংশ নিলেও অর্জন বলতে তেমন কিছু নেই বাংলাদেশের। গেল 8 আসরে টাইগারদের সর্বোচ্চ অর্জন শুধুই নকআউট পর্ব। তবে এবার সেই সীমানা পার হতে মরিয়া নাজমুল শান্তর বাহিনী। ক্রিকেটে সীমিত ওভারের বিশ্ব আসরে বাংলাদেশের অর্জন ও ব্যর্থতার গল্প জানাচ্ছেন নাজমুস সাকিব। টি-20 বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশের ইতিহাসটা মোটেও সুখকর নয়। ক্রিকেটের এই বিশ্ব আসরের প্রতিটি পর্বে অংশ নিলেও সেরা 4-এ কখনো পৌঁছাতে পারেনি লাল সবুজের ছেলেরা। 2007 সালে টি-20 বিশ্বকাপের প্রথম আসর বসে দক্ষিণ আফ্রিকায়। সে আসরে সুপার 8-এ থামে বাংলাদেশ। এরপর টানা 3 আসর গ্রুপ পর্বেই হোঁচট খেয়েছে বাংলার বাঘরা। 2014 সালে আয়োজক হলেও সেবার ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে বাজিমাত করতে পারেনি মুশফিকুর রহিমের দল। এই আসর থেকে টি-20 বিশ্বকাপে অংশ নেয়া দলের সংখ্যা 12 থেকে বেড়ে দাঁড়ায় 16-তে, আর বাংলাদেশ থামে সেরা 10-এর তলানির দল হয়ে। 2016 বিশ্বকাপেও বাংলাদেশ বিদায় নেয় সুপার 10-এর গণ্ডি পেরোনোর আগেই। বৈশ্বিক মহামারী করোনার কারণে টি-20 বিশ্বকাপের পরবর্তী আসরটি মাঠে গড়াতে অপেক্ষায় থাকতে হয় 5 বছর। 2021 সালে আবারও জমে ওঠে টি-20 বিশ্বকাপের মহারথ। তবে সময় বদলালেও বদলায়নি বাংলাদেশের গল্প। এই আসরেও বাংলাদেশ বিদায় নেয় নকআউট পর্ব থেকে। তাসমান সাগর পারে আয়োজিত টি-20 বিশ্বকাপের সবশেষ আসরেও গর্জে ওঠার আগেই সুপার 12 থেকে বিদায় নিয়ে দেশের পথে উড়ে টিম টাইগার্স। এবার আমেরিকা ও ক্যারিবীয় দ্বীপ অঞ্চলে আয়োজিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপে কি পুরো বিশ্বকে তাক লাগিয়ে নতুন ইতিহাস গড়তে পারবে নাজমুল শান্তর দল, নাকি আবারও ব্যর্থতার ঝুড়ি নিয়ে ঘরে ফিরবে লাল সবুজের ছেলেরা? নাজমুস সাকিব, RTV। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।